হাই, আমি অনিকেত আর তোমাদের সকলকে আমার চ্যানেল অ্যাসপায়ারিং গাইডে স্বাগত। এটা আমার অ্যামাইনো অ্যাসিডের লেকচারের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা জাস্ট দেখে নিও, ডেসক্রিপশনে লিংক রয়েছে, অথবা আমার চ্যানেলে গিয়ে তোমরা অ্যাসপায়ারিং গাইড চ্যানেলে গিয়ে জাস্ট অ্যামাইনো অ্যাসিডের প্লেলিস্টের মধ্যে ফার্স্ট ভিডিওটাকে দেখে নিতে পারো। তো সেকেন্ড পার্টে আমি যেগুলো পড়বো সেটা হচ্ছে পিএইচ, পিওএইচ, পিকে1, পিকে2, পিকেআর, এগুলোকে আমরা জানবো। ঠিক আছে। এছাড়া যখন আমি অ্যাসিড বেস নিয়ে একটা লেকচার দেবো, যেটা কেমিস্ট্রিতেও তোমাদের আছে, তো সেইখানে যখন লেকচার দেবো তখন আমি মানে সম্পূর্ণ বলবো। আর আজকে আমি মোটামুটি জাস্ট ব্রিফলি একটা জিনিস বলবো, যাতে তোমরা যখন মানে এই পোর্শনটা বুঝতে, অ্যামাইনো অ্যাসিডের নেচার ফেচার গুলো বুঝতে, বিভিন্ন ডিফারেন্ট পিএইচ এর এইটাকে বুঝতে তোমরা সাহায্য করে সেটা। ঠিক আছে, এই জায়গাটা যাতে তোমরা বুঝতে পারো, সুতরাং ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দিয়ে আমি বুঝিয়ে দেবো। এছাড়া আর কি বুঝবো, নেচার অফ অ্যামাইনো অ্যাসিড ইন ডিফারেন্ট পিএইচ, জুইটার আয়ন, ক্যালকুলেশন অফ পিআই অফ নিউট্রাল, অ্যাসিডিক আর বেসিক অ্যামাইনো অ্যাসিড, মানে পিআই ভ্যালুটাকে আমরা কি করে ক্যালকুলেশন করব বা ডিটারমিনেশন করব নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের, বেসিক অ্যামাইনো অ্যাসিডের। ওকে, তো সেইগুলো। আর পিকেআর ভ্যালুগুলো, পিকেআর ভ্যালু মানে পিকে1 ভ্যালু, পিকে2 ভ্যালুগুলো প্রত্যেক পিকে1 পিকে2 মোটামুটি মোরাললেস সবার সেম হয়। আমরা দেখব প্রোলিনের ক্ষেত্রে চেঞ্জ, কারণ আমি বলেছিলাম প্রোলিনটা একটা ইমিনো অ্যাসিড সেটা। তো পিকেআর ভ্যালুগুলো মোটামুটি চেঞ্জ, আর পিকেআর ভ্যালুগুলো আমরা দেখব কাদের পিকেআর ভ্যালু থাকবে, কাদের পিকেআর থাকবে, যাদের মানে তোমার এক্সট্রা সি ডবল এইচ আছে, আইদার অ্যাসিডিক গ্রুপ মানে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড যেমন হচ্ছে গ্লুটামিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এইগুলো, অথবা বেসিক অ্যামাইনো অ্যাসিড গুলো যেমন হচ্ছে হিস্টিডিন, ওকে, লাইসিন, আর্জিনিন, এই সমস্ত গুলোর একটা পিকেআর ভ্যালু থাকবে। মানে যেহেতু সাইড চেইনে একটা এক্সট্রা NH2 আছে, যেমন যদি বেসিক অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে তার এক্সট্রা NH2 আছে। আমি আগের দিনের ফার্স্ট পার্টের ভিডিওতে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি। তো যারা যদি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হয় সেক্ষেত্রে কি হবে, একটা সি ডবল এইচ বেশি আছে। ঠিক আছে, যদি বেসিক হয় সেক্ষেত্রে একটা NH2 গ্রুপ বেশি আছে, এবং যেহেতু সেটা বেশি আছে তাই জন্য তারও একটা অবভিয়াসলি পিকেআর ভ্যালু হবে। মানে সেও ডিপ্রোটনেটেড হতে পারে, মানে যখন সে কম পিএইচ থাকবে সে প্রোটনেটেড থাকবে। তো আলটিমেটলি তোমরা বোঝো, আস্তে আস্তে তোমরা পুরোটা বুঝে যাবে। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম থেকে, চলো। দেখো, pH is equals to minus log 10 base of H plus, ওকে। তার মানে pH is equals to minus log 10 base of H plus, H plus যখন এরকম ভাবে দিয়েছি দ্যাট মিন্স হচ্ছে H plus এর কনসেন্ট্রেশন অফ H plus, ওকে, কনসেন্ট্রেশন অফ H plus, ওকে। এবার আমি যদি বলি কোনো একটা সলিউশনের pH হচ্ছে ধরো 3, pH যদি 3 হয়, pH যদি 3 হয় ধরো, তার মানে minus log 10 base of H plus equals to 3। তার মানে H plus এর কনসেন্ট্রেশন হচ্ছে 10 to the power minus 3, that means H plus equals to your 1/10 into 10 into 10। বুঝতে পারলাম? তার মানে pH is equals to minus log 10 base of H plus, H plus means H plus এর কনসেন্ট্রেশন। এবার আমি বলেছি যে সলিউশনের pH হচ্ছে 3, তার মানে সলিউশনে যদি pH 3 হয় তার মানে আমি বলতে পারি pH equals to minus log 10 base of H plus, এবং minus log 10 base of H plus equals to 3 যদি হয় তার মানে H plus হবে 10 to the power minus 3, মানে 1/10 into 10 into 10, মানে 1/1000। এবার আমি যদি বলি ধরো pH equals to 5, pH equals to 5 যদি বলি তার মানে এখানে বলতে পারি আমি minus log 10 base of H plus equals to 5, তার মানে আমার কি হবে না H plus concentration equals to 10 to the power minus 5, তার মানে H plus concentration equals to 10 to the power 5 minus 5 কে আমি বলতে পারি যে 1/10 into 10 into 10 into 10, মানে 5 টাইমস করলাম 1 2 3 4 5, ওকে। তার মানে তোমরা খুব ভালো করে যদি দেখো pH যত বাড়ছে H plus কনসেন্ট্রেশনটা কমছে। 1/1000 obviously greater than এটা, তার মানে এইটা obviously greater than এটা, এই H plus কনসেন্ট্রেশনটা obviously greater than এই H plus কনসেন্ট্রেশনটা, ওকে। এবার তার মানে আমরা কি বুঝলাম, pH আর pH এর সাথে H plus কনসেন্ট্রেশনের একটা আমরা সম্পর্ক পেলাম যেটা ইনভার্সলি প্রপোর্শনাল। মানে pH, তাহলে আমরা বলতে পারি যে pH is inversely proportional with H plus concentration, okay, that means pH, okay, বোঝা গেল? তার মানে pH is inversely proportional with H plus concentration, that means when your H plus concentration will be increases, pH will decreases, okay, pH will decreases,
ওকে, আপওয়ার্ড দিয়ে আমি ইনক্রিজ বোঝাচ্ছি, ডাউনওয়ার্ড দিয়ে আমি ডিক্রিজ বোঝাচ্ছি। যখন H+ কনসেন্ট্রেশন সলিউশনে বেশি, তার মানে দেখো খুব ভালো মতো যদি বোঝো, pH 1 মানে H+ কনসেন্ট্রেশন কত? H+ কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10। pH 10 ধরে নাও, সেখানে H+ কনসেন্ট্রেশন কত? না 10 টু দি সরি, এই pH হচ্ছে 10 যদি হয়, তার মানে কি হবে 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -10 মানে 1/10টা 10 এর গুণ। সেটা অবভিয়াসলি খুব ভালো করে যদি বুঝি, তার মানে pH 1 এ pH যদি 1 হয়, সেখানে H+ কনসেন্ট্রেশন অনেক বেশি। তার মানে pH যদি বাড়ে H+ কনসেন্ট্রেশন কমে, pH যদি কমে H+ কনসেন্ট্রেশন বাড়ে। ঠিক আছে, তার মানে pH যদি বাড়ে pH যদি কমে H+ কনসেন্ট্রেশন বাড়বে। সিমিলারলি pH যদি বাড়ে H+ কনসেন্ট্রেশন কমবে। বুঝতে পারলাম? আমার মোটামুটি বোঝা গেল। এই হচ্ছে pH। এবার আমরা কি জানি যে pH প্লাস pOH হচ্ছে 14। pH প্লাস pOH হচ্ছে 14 প্লাস pOH। এবার pOH কি খুব ভালো করে যদি বুঝি, ধরে নাও জলকে যদি আমি ডিসোসিয়েট করে যখন জলীয় দ্রবণে অ্যাকুয়াস সলিউশনে, তাহলে কি হবে? H2O H প্লাস প্লাস OH মাইনাস, এটা ফর্মেশন হবে। তো তার মানে pOH যখন বলছি, যখন আমি অ্যাসিড বা বেসে যাব, সমস্ত কিছুটা বলবো। এখন আমি যতটুখানি এটাতে লাগবে সেটুখানি আমি বলছি। pOH মানে কি? মাইনাস log 10 বেস অফ OH মাইনাস কনসেন্ট্রেশন। ওকে, তার মানে আমার যদি ধরে নাও, এটা আমরা জানি যে pH প্লাস pOH হচ্ছে 14। ওকে, pH প্লাস pOH মানে 14। ওকে, pH প্লাস pOH হচ্ছে ভ্যালু, হচ্ছে দুটোর ভ্যালু যোগ করলে আমি অ্যাড করলে পাবো pH প্লাস pOH, যদি অ্যাড করি তাহলে সেটা পাবো 14। ওকে, তার মানে ধরে নাও আমার pH হচ্ছে সলিউশনে আমি জানলাম 1। ঠিক আছে, তার মানে কি pH 1 প্লাস pOH 14, তার মানে pOH 14 মাইনাস 1 মানে pOH 13। বোঝা গেল? ঠিক আছে, তার মানে এই সলিউশনটা দেখো, এই সলিউশনে H+ কনসেন্ট্রেশনটা কিন্তু অনেকটা আছে, OH মাইনাস কনসেন্ট্রেশনটা অনেকটা কম। pH যদি 13 হয়, তার মানে pOH যদি 13 হয়, দ্যাট মিন্স OH মাইনাস কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার -13, অনেকটা কম। কিন্তু pH 1, ঠিক আছে, pH যদি 1 হয়, তার মানে H+ কনসেন্ট্রেশন এখানে কত? H+ কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার -1। তার মানে এখানে H+ কনসেন্ট্রেশন অনেকটা বেশি আছে, OH মাইনাস কনসেন্ট্রেশন অনেকটা কম রয়েছে। বোঝা গেল? তো এইবার আমরা pH pOH বুঝলাম, ঠিক তেমনি pK1 pK2 আর pKr বুঝতে গেলে একটু অ্যামাইনো অ্যাসিডের আগের দিন আমি জেনারেল স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড দিয়ে আগে আমরা শুরু করব। তো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের একটা জেনারেল স্ট্রাকচার আমি তোমাদের দেখিয়েছিলাম। জেনারেল স্ট্রাকচারটা যখন ছিল যে এরকম, যে কার্বন, এটা হচ্ছে আমার সেন্ট্রাল আলফা কার্বন, এজন্য বলছি। ঠিক আছে, সেন্ট্রাল কার্বনের 4টে হাত, সেন্ট্রাল অ্যাটম এটা আলফা কার্বন, কার্বনের 4টে হাত। একটা হাতে H বসিয়ে দাও, আর একটা হাতে তোমার R গ্রুপটাকে বসিয়ে দাও, আর একটা হাতে NH2 অ্যামিন গ্রুপ, আর একটা হাতে হচ্ছে তোমার COOH, মানে এর দুটো ফাংশনাল গ্রুপ, একটা NH2 একটা COOH। ওকে, একটা অ্যামিন গ্রুপ, এটা কার্বক্সিল গ্রুপ। একটা অ্যামিন গ্রুপ, এটা হচ্ছে তোমার অ্যামিন গ্রুপ, তো এটা হচ্ছে আমার অ্যামিন গ্রুপ, আর এটা হচ্ছে আমার কার্বক্সিল গ্রুপ। ওকে, তার মানে এটা অ্যামিন গ্রুপ, এটা কার্বক্সিল গ্রুপ। এবার খুব ভালো করে বোঝো pK1 আর pK2 কি। যখন খুব কম pH, যখন খুব কম pH, তখন কি হবে না, মানে pH খুব কম, তার মানে H+ কনসেন্ট্রেশনটা অনেক বেশি, H+ কনসেন্ট্রেশনটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে H+ কনসেন্ট্রেশন যদি খুব বেশি থাকে, তাহলে এই COOH টা কি জানি জলীয় দ্রবণে H+ ত্যাগ করতে পারে, ইট ক্যান লুজ ইটস H+। ওকে, তার মানে যদি H+ কনসেন্ট্রেশন খুব বেশি থাকে, অনেক রয়েছে, তার মানে এই COOH টা COOH হিসেবেই থাকবে। ঠিক আছে, তো তার মানে এটা প্রোটোনেটেডই থাকবে। প্রোটোনেটেড কাকে বলছি? যখন COOH, তার মানে কি H নিয়ে আছে বেটা, H+ নিয়ে আছে, COOH কে যদি ভাঙো H+ COO- হয়। তার মানে কি হচ্ছে, যখন এই COOH ফর্মে আছে, যখন এটা COOH ফর্মে রয়েছে, যখন এটা COOH ফর্মে থাকবে, দ্যাট মিন্স এটা প্রোটোনেটেড, এটা প্রোটোনেটেড। ওকে, এইবার এই COOH টা যখন ডিসোসিয়েশন হলো, কি হলো? H+ COO- হয়, তাই তো? এই COO- টা হচ্ছে ডিপ প্রোটোনেটেড, কারণ এই COOH থেকে H টা রিলিজ হয়ে গেছে, তাই জন্যই হচ্ছে ডিপ প্রোটোনেটেড। ঠিক আছে, ওকে, ডিপ প্রোটোনেটেড। ওকে,
আমি আর এটা আশা করি বুঝে গেছো। তার মানে COOH টা হচ্ছে প্রোটনেটেড ফর্ম, COO মাইনাসটা হচ্ছে আমার ডিপ্রোটনেটেড ফর্ম। ওকে, এই হলো ব্যাপার। তার মানে এই যে এইটা যখন pH-টা খুব কম তখন কি হবে, H+ কনসেন্ট্রেশনটা বেশি, COOH টা COOH ফর্মেই থাকবে। ঠিক তেমনি এই NH2 গ্রুপটা কি হবে, NH3+ হিসাবে থাকবে। তার মানে NH2 গ্রুপটা, তার মানে খুব ভালো করে বোঝো, NH2+ যদি H+ হয়, কারণ কি এখানে H+ কনসেন্ট্রেশন অনেক বেশি, তাই জন্য দুটোই প্রোটনেটেড রয়েছে। ওকে, দুটোই প্রোটনেটেড রয়েছে। এবার NH2 যখন প্লাস NH+ যদি আমি বলি, তার মানে NH3+ ফর্ম হচ্ছে। তাহলে যখন NH3+ ফর্মে এই গ্রুপটা থাকবে তখন সেটা হচ্ছে, এটা হচ্ছে তার প্রোটনেটেড ফর্ম। ওকে, তাহলে প্রোটনেটেড ফর্ম। এন্ড NH2 যখন হবে তার মানে কি হলো, এই H+ টা রিলিজ হয়ে গেল। যখনই NH2+ NH+ অ্যাডিশন হয়ে NH3+ হলো, এবং সেই NH3+ থেকে কি হবে, যখন H+ টা ছেড়ে দিল, রিলিজ হলো, তখন হলো এইটা, এই NH2 টা তৈরি হলো। এই NH2 টা হচ্ছে তার মানে তোমার ডিপ্রোটনেটেড ফর্ম, ডিপ্রোটনেটেড ফর্ম, ডিপ্রোটনেটেড ফর্ম। ডি মানে হচ্ছে এলিমিনেশন, এলিমিনেশন হয়ে যাচ্ছে, কার হচ্ছে, প্রোটনের হচ্ছে। প্রোটন কোনটা, H+ টা, তার মানে ডিপ্রোটনেটেড ফর্ম। ওকে, তার মানে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার যেটুখানি আবার বলছি, এটা আমরা নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের কথা ধরছি, তার মানে কি হচ্ছে, সি আলফা সেন্ট্রাল, এটা কার্বন, তার দুটো আমার ফাংশনাল গ্রুপ রয়েছে, একটা COOH রয়েছে, একটা NH3+ রয়েছে, একটা হাতে আমার H রয়েছে, NH3 নয়, এটা NH3+ না, NH2 আর COOH তোমরা জানো। তো একটা হাতে H রয়েছে আর একটা হাতে R, মানে Rটা হচ্ছে সাইড চেন রয়েছে। এবার খুব ভালো করে যদি বুঝি কোন কোন জায়গা থেকে আমার এখানে H বেরোতে পারে, একটা হচ্ছে NH3+ থাকে, খুব ভালো করে বোঝো। NH2 গ্রুপটা ছিল, এটা এরকম ভাবে রাখছি আমি, NH2 গ্রুপ ছিল আর এখানে COOH গ্রুপ ছিল, তাই তো। যখন আমার pH খুব কম, এই মানে H+ কনসেন্ট্রেশন, সরি pH খুব কম, হ্যাঁ ঠিক আছে, pH খুব কম, তার মানে H+ কনসেন্ট্রেশন বেশি। তার H+ কনসেন্ট্রেশন যখন বেশি আছে তখন সেটা কি থাকবে, NH3+ ফর্মে থাকবে, এই COOH টাও COOH ফর্মেই থাকবে। কেউ H+ ছাড়ছে না, কারণ অনেক H+ এদের মধ্যে কাছে আছে, অডেল আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, তাই জন্য সে এরকম ভাবে থাকবে। তার মানে খুব, এবং যখন এই COOH থেকে COO মাইনাস হবে, কখন হবে, সেটা হচ্ছে PK1। খুব ভালো করে বোঝো, PK1 আর PK2 এই আলফা COOH গ্রুপ, এটা তো আলফা COOH গ্রুপ, এটা সেন্ট্রাল অ্যাটম, তার সাথে যে COOH টা রয়েছে, মানে আলফা কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে COOH টা। তো এই COOH থেকে, এই COOH থেকে যখন H+ এর এলিমিনেশন হবে, H+ এলিমিনেশন যখন হবে, H+ এলিমিনেশন যখন হবে এবং ফর্ম হবে COOH টা COO মাইনাস, ঠিক আছে। PK1 হচ্ছে সেই পয়েন্টটা যখন এই COOH থেকে COO মাইনাস হবে, ঠিক আছে, বোঝা গেল। তার মানে PK1 হচ্ছে ফর আলফা COOH, PK2 হচ্ছে NH3+ থেকে যখন NH2 হবে, মানে PK2 হচ্ছে ওই পয়েন্টে গেলে, ওই পয়েন্টের পরে পৌঁছালে সেটা কি হবে, তখন NH3+ টা ডিপ্রোটনেটেড হয়ে NH2 হয়ে যাবে। তার মানে যখন PK1 এ কি হবে, তার মানে আমি কি বুঝলাম, in PK1 কি হচ্ছে না, আলফা COOH, কারণ আলফা COOH থেকে H+ এর এলিমিনেশন হচ্ছে, H+ এলিমিনেশন হচ্ছে, ওকে, এন্ড COO মাইনাস ফর্ম হচ্ছে এই সময়, ঠিক আছে। এন্ড ইন PK2 তে কি হবে, PK2 তে কি হবে, আলফা NH3+ গ্রুপ থেকে, ঠিক আছে, H+ এর এলিমিনেশন হবে, হয়ে NH2 তৈরি হবে, NH2 গ্রুপ তৈরি হবে। এতটুকুনি বোঝা গেল। PK1 এটা হয়, PK2 এটা হয়। PK1 মোটামুটি 2.3 এরকম হয়, আর PK2 টা মোটামুটি 9.56 এরকম হয়, 9 এর ধরে নাও। পরে আমরা দেখছি প্রত্যেকটা PK1 PK2 PKR স্পেসিফিক্যালি হোয়াইট এন্ড হোয়াইট থেকে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। আপাতত একটুখানি বুঝে নাও যে PK1 মোটামুটি 2 আর এটা 9 হয়। এবং PI যখন নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের হয় তখন কি করে আমরা PI ডিটারমিনেশন করি নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের, PK1 PK2 বাই 2। কেন করি সেটা আমরা দেখবো এখন, ওকে, কেন করছি সেটা আমরা দেখবো। তাহলে PI PK1 PK2 বাই 2 কেন করব সেটা আমরা দেখবো, ওকে। তাহলে PK1 এ কি হচ্ছে, যখন PK1 এর পরে থাকে ওই মানে ধরো 2.3, ওইটার পর থেকে আস্তে আস্তে এই আলফা COOH যেটা ছিল, COOH থেকে মানে H+ গুলো বেরোবে, ঠিক আছে।
এবং আলফা কার্বক্সিল গ্রুপ থেকে H+ টা বের হচ্ছে, H+ এর এলিমিনেশন হচ্ছে এবং C ডাবল মাইনাস ফর্ম হতে থাকবে, ঠিক আছে। আর pk2 তে কি হবে, আলফা NH3+ থেকে H+ টা বের হবে গিয়ে NH2 হবে। তার মানে pk1 হচ্ছে 2.3 ভ্যালু আর এটা হচ্ছে 9.6। একটা অ্যামিনো অ্যাসিড যেমন প্রোলিন আমি বলেছিলাম তার আলফা অ্যামিনো অ্যাসিড থাকে, ইমিনো অ্যাসিড বলি আমরা, এবং সেইটা কিন্তু 1.96 মতো হয় তার pk1। প্রত্যেকটা pk1 তোমরা একটু দেখে নিও, অসুবিধা হবে না। ওকে, তো এই হলো ব্যাপার, এই হলো গল্প, ঠিক আছে। তাহলে ধরো pH1 আছে, সাপোজ pH1 আছে, সেখানে H+ কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার -1। pH1 আছে, H+ কনসেন্ট্রেশন আছে 10 টু দি পাওয়ার -1, অনেক pH রয়েছে এখানে, অনেক pH হচ্ছে এবং OH কনসেন্ট্রেশন অনেক কম রয়েছে, এই সমস্ত কিছু আমরা বুঝলাম, তখন বুঝেছিলাম। তার মানে H+ কনসেন্ট্রেশন অনেক কম আছে, এটুকুনি আমি বুঝলাম। এবার তাহলে কি হবে, খুব ভালো করে বোঝো, NH2 COOH আছে আমার, এইখানে H আছে, এইখানে R গ্রুপ আছে, এটা নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। সাপোজ গ্লাইসিন, অ্যালানিন এইগুলো, ঠিক আছে, অ্যাসিডিক বা বেসিক অ্যামিনো অ্যাসিডস নয় কিন্তু, নিউট্রালের ক্ষেত্রে বলছি। তাহলে এই যে আমার H আছে, এখানে R রয়েছে, এখানে NH2 গ্রুপ রয়েছে, COOH রয়েছে, pH1 তার মানে H+ কনসেন্ট্রেশন প্রচুর রয়েছে, H+ কনসেন্ট্রেশন আমার প্রচুর রয়েছে, ঠিক আছে, H+ কনসেন্ট্রেশন প্রচুর রয়েছে, অনেক আছে, H+ কনসেন্ট্রেশন অনেক রয়েছে, বোঝা যাচ্ছে তো। তো এইবার তাহলে কি হবে, এই COOH যেটা আমি কি জানি 2.3 এর পর হলে তখন তারপরে pk1 ভ্যালুটা পৌঁছালে তারপরে কি হবে, ডিপ্রোটনেটেড হতে থাকবে। এখন কি আছে, অবভিয়াসলি H+ কনসেন্ট্রেশন তো যথেষ্ট আছে, তার মানে pH যদি ধরো 2.3 হয় বা হোয়াটএভার 2 ধরে নাও, তার মানে H+ কনসেন্ট্রেশন সেখানে 10 টু দি পাওয়ার -2। এর থেকে তো এটা অনেক বড় রে বাবা, ঠিক আছে, এর থেকে এটা অনেক বড়, এখানে 10 টু দি পাওয়ার -2 মানে কি 1/100, এটা মানে 1/10। তার মানে pH1 এ H+ কনসেন্ট্রেশন pH1 H+ কনসেন্ট্রেশন যেটা, সেটা গ্রেটার দ্যান pH2 এর H+ কনসেন্ট্রেশন, pH2 এর H+ কনসেন্ট্রেশন, বোঝা গেল। তো তাই জন্য কি হবে, এ বেটা ডিপ্রোটনেটেড হবে না, এ বেটা প্রোটনেটেডই থাকবে, তারপরে COOH টা প্রোটনেটেডই থাকবে, সে H+ টা ছাড়ছে না, রিলিজ করবে না, কারণ এখানে তো যথেষ্ট H+ আছে, কেন ছাড়বো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সে COOH হিসেবেই থাকবে, মানে সেটা প্রোটনেটেডই থাকবে, প্রোটনেটেডই থাকবে, ওকে। তার মানে এখানে চার্জ নেই। এবার দেখো এইটা যদি দেখো NH2 আমরা কি জানি 9 এর পরে সে ছাড়ে, প্রায় 9 গেলে তখন সে ছাড়ে। এবার তাহলে NH2 যদি 9 এর পরে ছাড়ে, তার মানে এখানে তো 1 pH, তার মানে pH 9 মানে কি 10 টু দি পাওয়ার -9 H+ কনসেন্ট্রেশন, এখানে তো 10 টু দি পাওয়ার -1 কনসেন্ট্রেশন আছে, তার মানে দিল্লি এখনো বহুত দূরের ব্যাপার। তার মানে NH2 গ্রুপটা কি হবে, সে বেটা প্রোটনেটেড থাকবে, মানে NH2 কি ফর্মে থাকবে, NH3+ ফর্মে থাকবে, ওকে। তার মানে pH1 এ NH3+ থাকবে আর COOH টা প্রোটনেটেড থাকবে, মানে দুজনেই প্রোটনেটেড থাকে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কে কেন ডাইপ্রোটিক অ্যামাইনো অ্যাসিড, ডাইপ্রোটিক অ্যাসিড বলা হয়, খুব ভালো করে বোঝো, why অ্যামাইনো অ্যাসিড ইজ কল্ড ডাইপ্রোটিক। তার মানে এই NH3+ টাও দেখলাম যে ওই pk2 ভ্যালু গেলে তখন বেটা H+ এলিমিনেশন করে NH2 হয়ে যায়, ওকে। তার মানে NH3+ ক্যান ডোনেট ইটস H+, ঠিক আছে, মানে রিলিজ করতে পারে। এছাড়া এইটা ওই COOH টা কি হলো, তখন pk1 ভ্যালু গেল, তারপরেই আবার H+ টা বেরিয়ে যাবে, C ডাবল মাইনাস হয়ে যাবে। তার মানে এই দুটো থেকেই H+ এলিমিনেশন হতে পারে, দুটো থেকেই, মানে দুটো গ্রুপ থেকেই এই COOH গ্রুপ এবং NH3+ গ্রুপ, মানে NH2 গ্রুপ, সেটা NH3+ হিসেবে থাকে যখন কম pH আছে, যখন pH 9 এর উপরে চলে যাচ্ছে তখন, মানে 9 এ চলে যাচ্ছে বা 9 এর উপরে চলে যাচ্ছে, তখন সেটা ডিপ্রোটনেটেড হয়ে গিয়ে NH2 ফর্ম হয়ে যাচ্ছে। তার মানে NH3+ থেকেও H+ টা এলিমিনেশন হতে পারে, H+ এর রিলিজ হতে পারে, COOH থেকেও H+ এর এলিমিনেশন হতে পারে, যেহেতু দুটো থেকেই হতে পারে তাই জন্য আমরা বলি এটাকে ডাইপ্রোটিক অ্যাসিড, ওকে, বোঝা গেল। এই হলো ব্যাপার। তার মানে কি আছে, pH1 এ কি রকম ভাবে আছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডটা, NH3+ আছে, C আছে, এখানে H, এখানে R, যে কোনো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের জন্য এই একই গল্প হচ্ছে, ঠিক আছে। তো এবং এটা COOH আছে, তার মানে এই অ্যামাইনো অ্যাসিডটা +1 চার্জ হিসাবে রয়েছে, কততে, pH1 এ, pH1 এ NH3+ হিসাবে আছে, মানে অ্যাসিডিক কন্ডিশনে এটা প্লাস হিসাবে রয়েছে, +1 চার্জ রয়েছে। বুঝতে পারলাম কেন, তার কারণ এটা pH টা কি হচ্ছে, pH1 এ H+ কনসেন্ট্রেশন প্রচুর, দুজনেই প্রোটনেটেড রয়েছে, দুজনেই প্রোটনেটেড থাকার জন্য এটা COOH আর এটা NH3+, এটার তো চার্জ নেই কিন্তু এটার তো চার্জ আছে, তাই অ্যামাইনো অ্যাসিডটার ওভারঅল চার্জ কত, +1 + 0, ওকে, ইকুয়ালস টু +1, ওকে।
এতটুখানি আমরা বুঝলাম, এতটুখানি আমরা বুঝলাম। এইবার ধরে নাও যদি বলো pH 7 এর ক্ষেত্রে, ওকে, pH 7 এর ক্ষেত্রে যদি হয়, pH 7 এর ক্ষেত্রে একই জিনিস ধরে নাও, সাপোজ যে কোনো আমরা pH নিচ্ছি একটা, ঠিক আছে, যে কোনো ভাবে আমরা pH টা নিচ্ছি, C আলফা, এখানে COOH আছে, এখানে আমার NH3 প্লাস ছিল, ঠিক আছে, ধরে নাও ওই একের গল্পটাই বলছে, এখন সাথে আছে, ঠিক আছে। H এবার কি হবে খুব ভালো করে বোঝো, আর COOH আমি জানি pK1 ভ্যালুটা মোটামুটি pK1 টা আমি বলেছি 2 আর 9 ধরে করো, মানে মনে রাখার জন্য 2.3 বা 2.26 এরকম থাকে, তো তো তোমরা জাস্ট ওটা দেখে নিও, ঠিক আছে। আমি 2 আর 9 ধরে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, রাউন্ড ফিগারে করাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো NH এবার pK1 মানে COOH 2 এর উপরে গেলেই 2 হলেই ডিপ্রোটনেটেড হয়ে যায়। এখানে pH কত 7, তার মানে এটা ডিপ্রোটনেটেড থাকবে। 2 মানে 10 টু দি পাওয়ার -2, pH 7 মানে 10 টু দি পাওয়ার -7, তার মানে অনেক কম এখানে H+ কনসেন্ট্রেশন। pH যেহেতু অনেকটা বেশি, H+ কনসেন্ট্রেশন কম, তার মানে এ কি করবে, H+ টাকে রিলিজ করে দেবে। রিলিজ করে দিলে ভালো অ্যাসিড কারা, যারা জ্বলিত হবে তাড়াতাড়ি H+ ছাড়ে, তাই তো। তার মানে COOH মাইনাস হয়ে থাকবে, তার মানে এই যেই ফর্মটা, দ্যাট ইজ ইওর ডিপ্রোটনেটেড ফর্ম। তার মানে ডিপ্রোটনেটেড ফর্ম কি, ডিপ্রোটনেটেড ফর্ম কি না, এলিমিনেশন অফ H+, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার ডিপ্রোটনেটেড ফর্ম রয়েছে, ওকে। আর এই যে NH3+, এটা কি NH2 হবে না, হবে না, কারণ আমি কি বলেছিলাম pK2 ভ্যালুটা কত, প্রায় 9 এর পরে হলে বা 9 এর পর থেকে আস্তে আস্তে 9 হলে তারপরে সে জলটা বার করতো, সরি H+ টা রিলিজ করতো, ওকে। তার মানে তখন সে ডিপ্রোটনেটেড হতো, কিন্তু এখানে pH কত 7, ওকে। তার মানে pH 9 এর পরে হতো, এ বেটা 7, এখানে 7 রয়েছে, তার মানে এ NH3+ হিসেবেই থাকবে, এখান থেকে H+ রিলিজ হবে না। তাহলে ওভারঅল চার্জ কত pH 7 এ, pH 7 এ দেখো, এইটার জন্য আমি +1 চার্জ পাচ্ছি, এটার জন্য আমি -1 চার্জ পাচ্ছি, তার মানে তুমি যোগ করে দাও +1 -1, ঠিক আছে, সমান 0, মানে এখানে +1 -1 করে দাও, তার মানে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা। এবার pH সাথে তুমি 0 হচ্ছে, এবার তার PI কোনটা আর জুইটার আয়নিক ফর্ম কি সেটা আমরা নিয়ে একটুখানি আলোচনা করব, ওকে। জুইটার আয়ন বা কি হচ্ছে, ধরে নাও একটা সলিউশনে যতগুলো, আচ্ছা, তার মানে এই একটা সলিউশনে যতগুলো NH3+ আছে আর যতগুলো COO, ধরে নাও এইটাই তো দুটো গ্রুপ যেটা প্রোটনেটেড বা ডিপ্রোটনেটেড হচ্ছে, কখনো প্রোটনেটেড ফর্মে থাকছে, pH বাড়াচ্ছি যখন ডিপ্রোটনেটেড হচ্ছে, এই দুটোই তো গল্প। তো আলটিমেটলি কি হচ্ছে, এইখানে যদি 10টা ধরে নাও, জুইটার মানে কি 10টা ধরো NH3+ গ্রুপ রয়েছে, 10টাই COO- গ্রুপ রয়েছে, ঠিক আছে, 10টা NH3+, 10টা COO-, তার মানে ওভারঅল কত রয়েছে 0 রয়েছে, ঠিক আছে। 10 যেহেতু এটাও এটা এই যেই ফর্মটা সেটা হচ্ছে জুইটার আয়ন ফর্ম, আর সেটা হয় PI তে, আইসোইলেকট্রিক পয়েন্টে। এবং আইসোইলেকট্রিক পয়েন্ট কি করে ডিটারমাইন করি, pK1 + pK2/2। এবার pK1 + pK2/2 কেন করছি খুব ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে আমার যখন pH টা খুব কম তখন ওভারঅল চার্জ ছিল +1, নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে গল্পটা ছিল, তাই তো। তার মানে কি ছিল তখন, কিভাবে ছিল, তখন কিভাবে ছিল না, NH3+ C pH 1 এ ছিল, pH 1 এ ছিল, বা এরকম মানে 2 এর নিচে ছিল, pQ1 ভ্যালু পেরোলো, pQ1 ভ্যালু পেরোলো মানে 2 পেরিয়ে গেল, আস্তে আস্তে কি হচ্ছে, এইবার NH3+ CH, এটা গ্লাইসিন হয়ে গেল, যে কোনো নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেই হতো, মানে আর গ্রুপ, এটা আর গ্রুপটা, ঠিক আছে। এরপরে তোমার আর এখানে কি হবে, COO- হবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, তার মানে 0 হচ্ছে, pK2 ভ্যালু হবে যখন, pK2 ভ্যালু মানে 9 এর উপরে গেল, তার মানে 2 এর উপরে গেল, এইখানটা প্রোটনেটেড ছিল, দেখো 2 এর আগে অবধি COOH টা প্রোটনেটেড ফর্মে ছিল, pQ1 ভ্যালু যেই পৌঁছালো তারপরে কি হবে, COO- হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি H+ টা রিলিজ হলো, তাই জন্য এখানে একটা +1, এটা -1, 0 হলো, pK2 ভ্যালু চলে গেল, মানে ধরে নাও এটা 7 এ ছিল, ধরে নাও pH 7 এ ছিল,
তারপরে ধরে নাও মানে এরকম একটা যে কোনো মানে ধরে নাও যখন মানে 2 এর পরে মানে pk1 এর পরে আর pk2 এর আগে, তাই তো এই গল্প যে কোনো একটা ph ধরে নাও, আর pk2 ধরে নাও, pk2 যখন আসবে ধরে নাও pk2 তে কি হবে 9 এর পরে একটা ph হবে, 9 এর পরে একটা জানি pk1 হচ্ছে 2 আর pk2 হচ্ছে 9, তাহলে 9 এর পরে একটা ph হবে বা 9 এসছে 9 পয়েন্ট তার থেকে একটু বেশি এসছে ধরে নাও এরকম একটা জায়গা, তখন কি হবে তার মানে এই NH3 প্লাসটা এখন ডিপ্রোটনেট হবে, এতক্ষণ অবধি প্রোটনেটেড ছিল প্লাস হিসেবে ছিল, এবার pk2 ভ্যালু আসার পরে সেটা ডিপ্রোটনেটেড হবে, তখন কি হয়ে যাবে NH2 বন্ড C আর C ডবল মাইনাসও তো ডিপ্রোটনেটেডই থাকবে, তার কারণ যত pH বাড়াচ্ছ তত H+ কনসেন্ট্রেশন তো কমছেই, ও যদি 2 এর পরেই C ডবল মাইনাস করে দিচ্ছে মানে H+ ছেড়ে দিচ্ছে, তার মানে 9 তে তো সে ডিপ্রোটনেটেড থাকবে, এটা তো বোঝার কোনো অবকাশ রাখে না, ঠিক আছে। তো NH2 হচ্ছে এটা C, এটা C ডবল মাইনাস, এটা H আর এটা R গ্রুপ, তার মানে দেখো ওভারঅল এখানে -1 চার্জ হলো, ঠিক আছে, কারণ এটার কোনো চার্জ নেই, এটা -1, তার মানে -1 প্লাস 0 যদি করি -1 হয়, তার মানে এইখানে +1 এখানে 0 এখানে -1, বোঝা গেল, এইখানে +1 এখানে 0 এখানে -1, তার মানে কি হলো +1 থেকে 0 0 থেকে -1, এই হলো আমার গল্পটা, ওকে। তার মানে আমি এই pk1 এ হচ্ছে 0 হলো pk, তার মানে pi কখন আমি পাবো, কি করে আমি pi বের করব, মানে কখন হচ্ছে that is pk1 pk2/2, pk1 pk2 মানে pk1 আর pk2 এর মাঝে হচ্ছে 0, তাই তো, যদি তার মানে pk1 pk2/2 করে দাও, তার মানে pk1 আর pk2 এর মাঝে যদি 0 হয় তার মানে pi কোনটা হবে, আইসোলেটিক পয়েন্ট কোনটা হবে না pk1 pk2/2, তার মানে ধরে নাও 2 9/2, তাই তো, কারণ pk1 টা আমি 2 হয় না এক্সাক্ট কিন্তু আমি 2 করে করেছি, তো 2 9/2 তার মানে 11/2, তার মানে কত হয় মোটামুটি 5 পয়েন্ট সামথিং বাই 2, মানে 5 পয়েন্ট সামথিং, ওকে এতটা আমি বুঝলাম। এবার এটা 2.3 হয় মতো 9 পয়েন্ট মানে 9 পয়েন্ট সামথিং হয়, তারপরে 6 মতো আসে, ওকে। তো এইভাবে আমরা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের বের করি, তার মানে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের কি বের করলাম না পিআই বের করলাম, কি ফর্মুলা pk1 pk2/2, তাহলে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা বুঝলাম যে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি হলো লো pH এ +1 চার্জ ছিল, তারপরে এমন একটা pH এসে সেখানে 0 হলো, আর একদম pk2 যাওয়ার মানে pk1 এর পরে কি হলো 0 হলো, pk1 2 চলে আসলো, তারপরে কি হবে আস্তে আস্তে 0 হবে, তারপরে pk2 ভ্যালু যখন আসবে তখন আবার -1 হবে, তার মানে লো pH এ +1 ছিল, বেশি pH এ মানে বেসিক pH এ যখন যাচ্ছে তার মানে লো pH মানে অ্যাসিডিক কন্ডিশন, ঠিক আছে, এবং যখন বেশি pH হচ্ছে মানে বেসিক কন্ডিশনে কি হলো সেটাই -1 হিসাবে রইলো, মানে মাইনাস চার্জ হিসাবে রইলো, কারণ এখানে মানে বোঝা গেল সমস্ত কিছু। তাহলে H+ রিমুভাল অর্ডার যদি দেখো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে আলফা সি ডাবল এইচ 2 এর পরে এই যে pq1 ভ্যালু বুঝলাম, আলফা সি ডাবল এইচ থেকে H+ রিলিজ হয়েছিল, এবং আরেকটা হচ্ছে আলফা NH2 গ্রুপ থেকে, তারপরে তারপরে প্রথমে আলফা, কেন প্রথমে এটা, কারণ এটা তো 2 এর পরে রিলিজ হয়ে গেল, ঠিক আছে, সি ডাবল এইচ থেকে H+ টা বেরিয়ে গেল, আর এই যে NH2 গ্রুপ থেকে আলফা NH2 গ্রুপ থেকে সেটা পরে হবে, মানে pk2 ভ্যালু হলো 9 এর পরে এটা বের হলো রিলিজ হলো, বোঝা গেল আপাতত, এই হলো H+ রিমুভাল অর্ডার। তাহলে নিউট্রাল অ্যামাইনোসের ক্ষেত্রে কি হলো pi ভ্যালু না pk1 pk2/2, pk1 pk2/2, তার মানে কি ছিল আগে +1 ফর্মে ছিল, তারপরে কি হলো 0 হলো, তারপরে -1 হলো, ঠিক আছে, ডিফারেন্ট pH এ আমরা দেখলাম যে কি করে +1 থেকে -1 এ আসলো এবং কি করে আমরা এই pi টাকে ক্যালকুলেশন করলাম, একটুখানি আমরা বুঝলাম। থার্ড পার্টে আমি আর দুটো বাকি আছে, এইটা আমরা তোমরা ভালোমতো দেখে নাও। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেক কিছু অ্যামাইনো অ্যাসিডের অনেক কিছু আমি না বলে এইখানে এসেছি, কিন্তু তার কারণ হচ্ছে ওইগুলো, যেমন আমি তোমাদের নন পোলার অ্যামাইনো অ্যাসিড কি বলে দিয়েছি, কিন্তু নন পোলারের মধ্যে কারা এলিফ্যাটিক কারা অ্যারোমেটিক ওরকম ভাবে বলিনি, কিন্তু তোমরা জানো অ্যারোমেটিক আমি বলে দিয়েছিলাম, তার মানে এলিফ্যাটিক অন্যগুলো হবে, ঠিক আছে, এরকম করে তোমরা একটু দেখে নিও, বই পড়বে তাহলেই হবে, ভয়েড এন্ড ভয়েডটা পড়তে পারো বা লেনিনজার পড়ো, ঠিক আছে, 4th অথবা 6th এডিশন হোয়াটএভার বা 7th এডিশনও এখন বেরিয়ে গেছে, তো এইগুলো পড়তে পারো, কোনো অসুবিধা হবে না, এখন তোমরা পড়ো, এই সমস্ত মানে কনসেপ্টগুলো আমি জেনারেট করে দিচ্ছি তাড়াতাড়ি করে, এই জন্য কনসেপ্টের সেকেন্ড ভিডিওটা আমরা আসলাম। তো মোটামুটি আমার মনে হয় না যতটুকুনি বুঝলাম অসুবিধা হচ্ছে, সেকেন্ড পার্ট মানে থার্ড পার্টে অ্যামাইনো থার্ড পার্টের পোরশনে, সেখানে আমরা এখন আমরা কি বুঝলাম নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের কি করে পিআই ক্যালকুলেট করি, এরপরে আমরা বেসিক আর অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের পিআই ভ্যালুটা কি করে ক্যালকুলেট করা হয় পরের দিন বুঝিয়ে দিচ্ছি, মানে পরের পার্টে বুঝিয়ে দিচ্ছি, ওকে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, আমি তাহলে খুব মানে ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে এই খাটনিটা সার্থক হচ্ছে, তো মানে একটু জাস্ট ফিডব্যাক দিও, এইটুখানি তোমাদের কাছে আমার মানে কি বলবো, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ জাস্ট। তো
আমি পরের পার্টে টাইট্রেশন কার্ভ দিয়েও দেখাবো এবং কি করে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আর বেসিক অ্যামাইনো অ্যাসিডের পিআই নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। এরপরে আমরা পেপটাইড বন্ডের চার্জ দেখাবো, ঠিক আছে? যেমন আমরা শিখলাম যে ডিফারেন্ট পিএইচ এ নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের কিরকম কিরকম চার্জ হবে, ঠিক তেমনি এর পরের দিনের পরের পার্টের ভিডিওতে আমরা দেখবো, মানে থার্ড পার্ট অ্যামাইনো অ্যাসিডের থার্ড পার্টে তোমরা দেখতে পাবে কি করে আমরা অ্যাসিডিক আর কি করে আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিডের আমরা পিআই কে নির্ণয় করব। তার ফোর্থ পার্টে তোমরা দেখতে পাবে কি করে তোমরা পেপটাইডের চার্জ নির্ণয় করবে। এটা পুরো পেপটাইড বন্ড রয়েছে, তোমাদের পেপটাইড বন্ড আমি ফরমেশন আমি করিয়েছি, একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেকেন্ড পার্টটা আমি দেবো বলেছি। তো সেটা আমরা দেখবো যে কি করে এই পুরো পেপটাইডটা চার্জ আমরা মানে কি করে চার্জ ক্যালকুলেট করব ডিফারেন্ট ডিফারেন্ট পিএইচ এ। ফোর্থ ভিডিওতে আমরা আসবে, ঠিক আছে? থার্ড ভিডিওতে কি আসবে না অ্যাসিডিক আর বেসিক অ্যামাইনো অ্যাসিড কি করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? মানে তার পিআই কি করে ক্যালকুলেট করতে হবে এবং তার টাইট্রেশন কার্ভ দিয়ে আমি পুরোটা বুঝিয়ে দেবো কেন এটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত কিছু। তোমরা জাস্ট লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, আর কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে আমায় বলো।